যেদিন আমি এমবিবিএস পাস করে ডাক্তার হই, মানে ওই দিনের যে ফিলিংস, হ্যাঁ ওই দিনের ফিলিংসটা কেউ ভাষায় বোঝাইতে পারবে না। মানে একটু আগে মনে করো আমি খালেদ হাসান মিলু ছিলাম, রেজাল্টের সাথে সাথে আমি ডাক্তার খালেদ হাসান মিলু হয়ে গেছি। মানে এটা অন্যরকম ফিলিং। নিজের একটা লেখা উপন্যাসও আছে, আমি মাঝে মধ্যে আগে কবিতাও লিখতাম। একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে, ও তো শুধু আমার কাছে সার্জারি প্রবলেম নিয়ে আসবে না। মনে করো একটা পেশেন্ট আমার কাছে টিউমার অপারেশন করার জন্য আসলো, ওর ডায়াবেটিস থাকতে পারে না, ওর প্রেশার থাকতে পারে না, ওর এর সাথে কাশি থাকতে পারে না, অন্যান্য যে কোনো সমস্যা থাকতে পারে। সবাই মনে করে যে মেডিকেল আসলে মুখস্থ বিদ্যা, বাট এইটা কখনোই না। আমার এমনও সময় গেছে যে মেডিকেলে আমি যখন ভর্তি পরীক্ষা দিই, আমি বায়োলজির অনেকগুলো অধ্যায় পড়িই নাই, মানে কখনো পড়িই নাই। আমি আরো বেশ কয়েকটা বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে খুব ভালো র্যাঙ্কিং এ ছিলাম, হ্যাঁ, তো ওখানেও চান্স পেয়েছিলাম। আমার মনে একটা লালিত স্বপ্ন ছিল যে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন, যে মানে পুরো কুষ্টিয়াতে চিন্তা এক নামে, যে কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সে আছে, এবং খুব ভালো রকম লেভেলের পড়াশোনা করতাম। স্যাররাও বলতো যে বুয়েট বুয়েট, এইরকম অনেক স্যাররা বলতো। আলহামদুলিল্লাহ ইন্টারমিডিয়েট আমার একটা ইনসিডেন্ট হয় যে আমার বাবার হার্টের বাইপাস সার্জারি। তোমরা জানো যে হার্ট ব্লক হয়ে গেলে একটা সার্জারি করার লাগে, তো এই বাইপাস সার্জারি করার লাগে। আমার বাবা খুবই ভালো মানুষ, তাকে মানুষ খুব পছন্দ করে, হ্যাঁ, এবং আমি মনে করি যে আমার বাবার মানে গুণের খুব প্রিয় অংশ যদি আমার ভিতরে আসে, আমি অনেক ভালো করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ব্যক্তিটার সঙ্গে কথা বলবো, তিনি আমার পাশে আছেন, ডক্টর খালিদ হাসান মিলু ভাই। যারা ফেসবুক ব্রাউজিং করেন, অবশ্যই তারা ডক্টর খালিদ হাসান মিলু ভাইয়ের ফেসবুক পেজ থেকে যে ভিডিওগুলো আসে অবশ্যই দেখেছেন, একবার না একবার হলেও তারা দেখেছেন। ভাইয়ার এমবিবিএস জার্নি এবং তার শৈশব কৈশোর এইসবের গল্প আজকে আমরা শুনবো। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ। তারপরে দিনকাল কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, তোমাদের সবাই দোয়া, এবং তুমি করেই বললাম, হ্যাঁ, তারপরে মানুষের সবাই দোয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো দিনকাল যাচ্ছে। জি ভাইয়া, শুরুতে যদি আপনার শৈশব কৈশোরের গল্পগুলো। আচ্ছা, আমি তোমার হচ্ছে আমার দেশের বাসা, মানে গ্রামের বাসা যেটা, ওটা হচ্ছে কুষ্টিয়াতে। হ্যাঁ, কুষ্টিয়ার দৌলতপুরের সাতারপাড়া গ্রামে। তো ওখানেই আমার জন্ম। আসলে আমার বাবা পুলিশ ছিলেন, তো উনি পোস্টিং এর কারণে বিভিন্ন জেলায় থাকতেন। তো যখন উনি সাতক্ষীরাতে ছিলেন তখন আমার আর কি জন্ম হয়। মানে আমার জন্মস্থান সাতক্ষীরাতে, বাট জন্মের তোমার 11 মাসের মাথায় আমরা ব্যাক করি কুষ্টিয়াতে। মানে আমার আব্বু চাকরিতেই থাকে, কিন্তু আমার আম্মু সহ আমার আরো 2 বোন সহ আমরা ব্যাক করি কুষ্টিয়াতে। তো ওখানেই আমার ওখানেই মানে তোমার হচ্ছে গ্রামের পড়ালেখা, মানে মাধ্যমিক পর্যন্ত ওখানেই আমার গেছে। তারপরে উচ্চ মাধ্যমিকে আমি কুষ্টিয়াতে শিফট হই। তারপর কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করি। তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষা দেই, এবং দিনাজপুর মেডিকেল কলেজ, বর্তমানে যেটা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ নামে পরিচিত, এই সরকারি মেডিকেল কলেজে চান্স পাই। এবং চান্স পাওয়ার পর থেকে আর কি পড়াশোনা শুরু করে এই তো এখন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে এখন আমার শুধু বাবা আছে আর আম্মু আছে। আমার আরো 2টা বোন আছে, বোন 2টা বিবাহিত এখন, মানে শুধু আব্বু আম্মু আর আমি আর কেউ নেই। আচ্ছা, এমবিবিএস এ আসা এটা কি নিজের ইচ্ছাতেই ছিল নাকি বাবা অথবা মার ইচ্ছা? আচ্ছা, এটা যদি মানে একদম ক্লিয়ার করে আমি বলি, হ্যাঁ, মানে বিষয়টা এরকম ছিল যে ইন্টারমিডিয়েটের আগে পড়াশোনার প্রতি মানে ওইরকম বুঝতে পারতাম না, হ্যাঁ, যে আসলে এইরকম ডেডিকেটেডলি পড়াশোনা করা লাগবে, হ্যাঁ, এটা বুঝতে পারতাম না। তবে একটা জিনিস খুব ভালোভাবে আমার যেটা লাগতো, যে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই 2টা জিনিস আমি খুবই বুঝে বুঝে পড়তাম। পদার্থবিজ্ঞান যখন পড়তাম তখন মনে করো আমার তখন মনে হতো যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এই পৃথিবী গোল কিভাবে হয়, পৃথিবী কিভাবে ঘুরতেছে, অথচ আমরা বসে আছি, আমরা নড়তেছি না। মানে এই বিষয়গুলো খুব মানে মানে নাড়া দিত, হ্যাঁ। তো আমার তখন থেকে ইচ্ছা ছিল যে পদার্থবিজ্ঞানী হব, পদার্থবিজ্ঞান নিয়ে পড়বো, একদম মন থেকে ইচ্ছে ছিল। এবং ইন্টারমিডিয়েটেও পদার্থ মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি এত ভালো করে পড়াশোনা করতাম যে মানে পুরো কুষ্টিয়াতে চিন্তা এক নামে, যে কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সে আছে, এবং খুব ভালো রকম লেভেলের পড়াশোনা করতাম। স্যাররাও বলতো যে বুয়েট বুয়েট, এইরকম অনেক স্যাররা বলতো, আলহামদুলিল্লাহ। তো কিন্তু পরবর্তীতে কি হলো, যে ইন্টারমিডিয়েট আমার একটা ইনসিডেন্ট হয় যে আমার বাবার হার্টের বাইপাস সার্জারি। তোমরা জানো যে হার্ট ব্লক হয়ে গেলে একটা সার্জারি করার লাগে, তো এই বাইপাস সার্জারি করার লাগে। এবং ওই সময় আমার বাবার যে কি পরিমাণে ভোগান্তি, হ্যাঁ, এবং এই ভোগান্তি আমি একদম মানে ওই সময় তো আমি মোটামুটি বড়, হ্যাঁ, ম্যাচুরিটির মানে কাছাকাছি। তো ওই সময় আমি এই ভোগান্তিটা খুব কাছ থেকে দেখি, হ্যাঁ, এবং দেখি যে আমার বাবা এক জায়গায় সিট পাচ্ছিল না, মানে এক জায়গায় অপারেশন করাবে তারপরে অনেক ভোগান্তি, হ্যাঁ, যেটা একদম বাস্তব কথা। এবং এই ভোগান্তির কারণে আমি দেখছি যে একটা রোগী, আসলে মনে করো যে একটা পেশেন্ট, কিন্তু পেশেন্ট একা না। একটা পেশেন্ট যখন অসুস্থ হয় বা একটা মানুষ যখন অসুস্থ হয়, সেখন সে, তার সমাজ, তার পরিবার সবাই মিলে একটা ইউনিট হিসেবে কাজ করে। এবং একজনের ভোগান্তি মানে প্রত্যেকটা ইউনিটের একটা ভোগান্তি। এবং এই ভোগান্তিটা আমি খুব কাছ থেকে দেখছি। তো
তো কাছ থেকে দেখার পরে আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমার বাবা খুবই ভালো মানুষ, তাকে মানুষ খুব পছন্দ করে, হ্যাঁ। এবং আমি মনে করি যে আমার বাবার মানে গুণের খুব প্রিয় অংশ যদি আমার ভিতরে আসে আমি অনেক ভালো করতে পারবো। আমার বাবা এরকম লেভেলের মানুষ, হ্যাঁ। তো তোমার হচ্ছে আমার বাবার তখন থেকে ইচ্ছে ছিল যে ছেলেকে ডাক্তার বানাবে, হ্যাঁ। তারপর আমি ওই যে আমার মনে একটা লালিত স্বপ্ন ছিল যে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো। নর্মালি কি যে যারা মেডিকেলে পড়তে চায় তারা বায়োলজি নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ। তো আমার তো ওই রকমই ছিল না। তো ইন্টারমিডিয়েটে যখন মেডিকেলে পড়বো তখন এরকম যখন চিন্তা ভাবনা হলো, আমি আরো বেশ কয়েকটা বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে খুব ভালো র্যাঙ্কিং এ ছিলাম, হ্যাঁ। তো ওখানেও চান্স পেয়েছিলাম, বাট মানে অপশন ছিল বেশ ভালো ভালো জায়গায় পড়ার। তো তারপরে আমি যখন মেডিকেলে চান্স পেলাম, মেডিকেলে চান্স পাওয়ার পরে তখন তোমার হচ্ছে চিন্তা ভাবনা যেটা আসলো যে আমি সরাসরি ভাবলাম যে সরাসরি মানুষ মানে একটা হিউম্যান বিং, হ্যাঁ। মানে এটা শুধু মানুষের চিকিৎসা না, তো আমার নিজের বডিরও তো আমি চিকিৎসা করতে পারবো, আমার ফ্যামিলি মেম্বারদের চিকিৎসা করতে পারবো, সব মানুষের চিকিৎসা করতে পারবো। একটা যন্ত্রের চিকিৎসা, অবশ্যই আমি ইঞ্জিনিয়ারদের ছোট করছি না বা অন্যান্য পেশার কেউই ছোট না, কারণ আমরা ওতপ্রোতভাবে সবকিছুতে জড়িত, তাই না? তো তাহলে কি যে ওই সময় আমি যেটা চিন্তা করছিলাম যে এইরকম ভাবে যেহেতু তোমার মানে একদম সরাসরি হিউম্যান বডির চিকিৎসা সেবা দেওয়ার একটা মানে অপরচুনিটি, এই অপরচুনিটিটা আমি লস করবো না। এবং আমি তো তোমাকে বলছি যে আমি ফিজিক্স কেমিস্ট্রি খুবই ভালো পারতাম এবং খুবই ভালো করে পড়তাম, কিন্তু ওই মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার এমনও সময় গেছে যে মেডিকেলে আমি যখন ভর্তি পরীক্ষা দিই আমি বায়োলজির অনেকগুলো অধ্যায় পড়েই নাই, মানে কখনো পড়েই নাই, না পড়ে তোমার মানে এই দিকে এত ভালো ছিল যে এই দিক থেকে ভালো নাম্বার হয়ে গেছে, হ্যাঁ। বায়োলজি আমার অনেকটা মানে ওই রকমই ছিল না, কিন্তু ওই সময়টাই তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে ক্লাস শুরু হওয়ার পর 3-4 মাস সময় ছিল, এবং ওই 3-4 মাস আমি রেগুলার বায়োলজি পড়তাম। ওই সময় তো সবাই ঘুরে বেড়ায় ই করে, বাট আমি ওই সময় খুব ভালো করে পড়তাম এবং বায়োলজিটাকে তখন ফিল করতে পারতাম, হ্যাঁ, যে এইভাবে যাচ্ছে, এইভাবে হচ্ছে সবকিছু, আমরা একটা খাবার খাই, এটা যায়, এটা এইভাবে হজম হয়, এভাবে পুষ্টি তৈরি হয়, এভাবে আমাদের শরীরের গঠন মেইনটেইন হয়, এভাবে একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়, এই অ্যাবনর্মালিটি আমরা এইভাবে করলে ভালো হয়ে যাবে, মানে এই জিনিসগুলোকে তখন ফিল করতাম। এবং ফিজিক্স পড়ার কারণে আগে থেকেই মনে করো বুঝে পড়ার একটা ছিল। তো মেডিকেলেও এসে এটা একদম সবাই মনে করে যে মেডিকেল আসলে মুখস্থ বিদ্যা, বাট এটা কখনোই না। এটা চূড়ান্ত লেভেলে তোমার বডি, মানুষের জীবন যেখানে সম্পর্কিত, এই জিনিসটাকে এইভাবে হয়, কখনোই এইভাবে না। এটা আরো চূড়ান্ত লেভেলের বুঝে বুঝে পড়া, হ্যাঁ। এখানে সিম্পল একটা ভুল অনেক বড় একটা ভোগান্তি তৈরি করতে পারে, হ্যাঁ। তাহলে এখানে এই বুঝে বুঝার জিনিসটাকে অ্যাপ্লাই করে আল্লাহর রহমতে পড়ছে, এবং মেডিকেলের শুরু থেকেই আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে জার্নি ছিল, তারপরে শেষ করছি এখন এইরকম আর কি। মেডিকেল লাইফের আপনি তো কমপ্লিট এখন ইন্টার্ন সম্ভবত করতেছেন? হ্যাঁ, ইন্টার্নশিপ প্রায় শেষের দিকে। তো আপনার হচ্ছে যে স্টাডি লাইফটা সবচেয়ে কোন সাবজেক্ট এনজয় করতেন বেশি আপনি? যে কোন সাবজেক্টটা অনেকেই তো মানে অনেকের কাছে আবার বিভিন্ন সাবজেক্ট থাকে বোরিং লাগে। আচ্ছা আচ্ছা, আমার এখন আমি যদি মনে করো আমার ফাইনাল প্রফেস সার্জারি কথা মানে সাবজেক্টের কথা যদি বলি, যে মেডিসিন, সার্জারি, গাইনি, মানে সত্য কথা বলতে গেলে আমার কোনো সাবজেক্টে বোরিং লাগতো না, হ্যাঁ। আমি মেডিসিন, সার্জারি, গাইনি তিনটাই সমান গুরুত্ব দিয়ে পড়ছি। কারণ দেখো, আমি একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে, ও তো শুধু আমার কাছে সার্জারি প্রবলেম নিয়ে আসবে না। মনে করো একটা পেশেন্ট আমার কাছে টিউমার অপারেশন করার জন্য আসলো, ওর ডায়াবেটিস থাকতে পারে না, ওর প্রেশার থাকতে পারে না, ওর এর সাথে কাশি থাকতে পারে না, অন্যান্য যে কোনো সমস্যা থাকতে পারে, ওটা ফিমেল পেশেন্ট হতে পারে, ওর গাইনাকোলজিক্যাল সমস্যা থাকতে পারে। এজন্য আমি আমার জায়গা থেকে যেটা করছি যে কোনো জিনিসটাকে ছোট বড় করে দেখিনি, যে আমার এই সাবজেক্ট ভালো লাগে, আমি এই সাবজেক্টে কাজ করতে চাই, তার মানে যে আমি অন্য সাবজেক্ট পড়বো না, এরকম না। আমি প্রত্যেকটা সাবজেক্টেই সমান গুরুত্ব দিচ্ছি এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা সাবজেক্টেই ভালো করছি। আচ্ছা, এমবিবিএস লাইফের যদি স্মরণীয় কোনো ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে? স্মরণীয় ঘটনা, এমবিবিএস লাইফটা পুরোটাই আমার কাছে স্মরণীয় আল্লাহর রহমতে, হ্যাঁ। তবে সবচেয়ে স্মরণীয় ঘটনা এখন পর্যন্ত বলা চলে যে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় আমাদের মেডিকেল কলেজে আমি প্রথম স্থান অধিকার করি। এটা অবশ্যই একটা স্মরণীয় ঘটনা, কারণ মেডিকেলের শেষ পরীক্ষা, এটা আমার কাছে মানে অনেকটা। আর সবচেয়ে যদি স্মরণীয় ঘটনা বলতে বলে, এটা তো ঠিক আছে, এটা রেজাল্ট, কিন্তু সবচেয়ে স্মরণীয় ঘটনা যেটা, যে যেদিন আমি এমবিবিএস পাস করে ডাক্তার হই, মানে ওই দিনের যে ফিলিংস, হ্যাঁ, ওই দিনের ফিলিংসটা কেউ ভাষায় বুঝাইতে পারবে না। মানে একটু আগে মনে করো আমি খালেদ হাসান মিলু ছিলাম, রেজাল্টের সাথে সাথে আমি ডাক্তার খালেদ হাসান মিলু হয়ে গেছি, মানে এটা অন্যরকম ফিলিং। তোমরা যখন দেখবা তোমাদের শেষ করবা পড়াশোনা, তখন দেখবা যে তোমাদের নামের আগে যখন একটা টাইটেল আসবে, হ্যাঁ, তখন দেখবা একটা আলাদা রকম শান্তি। এটা সবচেয়ে আর কি বড়। এমন কোনো ঘটনা যেটা মনে পড়লে এখন খারাপ লাগে? আচ্ছা আচ্ছা, এইরকম ঘটনা বলতে অনেক ঘটনাই তো আসে মানুষের লাইফে, আসলে আপস এন্ড ডাউনস থাকে, হ্যাঁ। অনেক সময় বিভিন্ন কিছু নিয়ে স্ট্রাগল করা লাগে, অনেক ঘটনাই আছে। তবে তোমার হচ্ছে মনে করো যে ওই রকম সিগনিফিকেন্ট না যে যেটা লাইফে আসলে প্রবলেম হবে, এইরকম ঘটনা নাই। তবে বিভিন্ন সময় মনে করো বাসা থেকে দূরে থাকতাম, মন খারাপ করতো, অনেক সময় অনেক অসুস্থ থাকতাম, হ্যাঁ।
মনে করো যে এমনও আছে যে খুব অসুস্থ ছিলাম, আমি একদিন হসপিটালে ভর্তিও ছিলাম। ওই সময় আমি আমার বাবা মাকে ইভেন আমার তোমার মনে করো যে কোভিড এর সময় আমি ফুল টাইম মেডিকেলে ছিলাম। তো ওই সময় মনে করো আমার হচ্ছে কোভিডও হয়েছিল। তো কোভিড পজিটিভের সময় আমি বাসাতেও বলতে পারছিলাম না যে আমি পজিটিভ। হ্যাঁ, ওই সময়টা একটা ভয় কাজ করে না? তো ওই রকম একটা কন্ডিশন ছিল। বাট তোমার মনে করো যে আলহামদুলিল্লাহ সবকিছু ওভারকাম হয়ে গেছে, ওই রকম কোনো ই নেই। আচ্ছা, কিছু পরামর্শ দেওয়ার থাকে এমবিবিএস যারা পড়তেছে তাদের উদ্দেশ্যে? আচ্ছা, পরামর্শ বলতে আমি শুধু একটা কথা বলি যে তোমরা সবাই শুরু থেকে জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে বুঝে বুঝে পড়া। হ্যাঁ, বুঝে বুঝে পড়া মানে যতটুকুই পড়বা একদম বুঝে পড়বা এবং শুরু থেকেই একদম নিজের বডিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। দেখো আমাদের মেডিকেলের পড়াশোনা কিন্তু অনেকে বলে যে অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন, ঠিক আছে, কিন্তু মেডিকেলের পড়াশোনাটা একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায়। মনে করো তুমি একটা হাড্ডি নিয়ে পড়তেছো, এটা কিন্তু তোমার বডির হাড্ডি, তুমি মিলাই মিলাই পড়তে পারবা। তুমি চোখ নিয়ে পড়তেছো, এটা তোমার বডির অংশ, তুমি তোমার নিজের সাথে মিলাও। তুমি একটা জিনিস খাচ্ছ, কিভাবে ওইটা হজম হচ্ছে, কিভাবে বডিতে মানে ভিটামিনস মিনারেলস গুলো কাজ করতেছে, এই জিনিসগুলো তোমার নিজের বডি পার্ট। হ্যাঁ, তাহলে এটাকে যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে পড়াশোনাটাও আনন্দ ঘন হবে এবং এটা থেকে মজা পাওয়া যাবে। এবং পরবর্তীতে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, যে মেডিকেলে আমরা অনেক জিনিস বুঝে পড়ি, অনেক জিনিস মুখস্থ করি, কিন্তু আলটিমেটলি বিষয়টা কি? আলটিমেট বিষয়টা হচ্ছে যে রুগী তোমার কাছে আসবে, তুমি যদি একটা জিনিস বুঝে পড়ো, রুগী তোমার কাছে বলবে, অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে। এবং আমরা দেখি যে আমাদের এতদিনের পড়াশোনার ভিতরে একটা রুগী যত সমস্যা নিয়ে আসুক, যেভাবে কথা বলে অটোমেটিক্যালি কিন্তু ওই রোগটা মাথায় চলে আসে। এবং এটা আসে শুধুমাত্র বুঝে পড়ার কারণে, এটা কিন্তু মুখস্থ দিয়ে হবে না। আমি আবারও সবাইকে বলতেছি, সবার একটা ধারণা আছে মেডিকেল সম্পর্কে যে এখানে মুখস্থ বিদ্যাটা বেশি। হ্যাঁ, এটা কিন্তু এইরকম না, কখনোই এইরকম না। হ্যাঁ, প্রত্যেকটা পেশেন্ট আলাদা, প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা পেশেন্টের সাইকোলজি আলাদা, এটা টোটালটা একটা কম্বাইন্ডই। হ্যাঁ, এবং এখানে বুঝে পড়ার কোনো বিকল্প নাই। আমার একটাই পরামর্শ থাকবে, শুরু থেকে জাস্ট বুঝে পড়ো, না বুঝে কোনো কিছু পড়িও না, কোনো প্রেশার নেওয়া যাবে না, বুঝে বুঝে পড়ে আগে যেতে হবে, এটাই আমার পরামর্শ। আচ্ছা, বাইরের বই, উপন্যাস, কবিতা, গল্প পড়া হয়? বাইরের বই উপন্যাস আসলে মেডিকেলে মানে মনে করো যে এমবিবিএসটা আসলে খুবই টাফ একটা জার্নি। মানে তুমি যদি খুব ভালো করে পড়তে চাও তাহলে আলাদা কোনো সময় থাকে না। তবে আমার আগ্রহ আছে এবং আমি নিজেও লেখালেখি করতাম। হ্যাঁ, আমার নিজের একটা লেখা উপন্যাসও আছে। আমি মাঝে মধ্যে আগে কবিতাও লিখতাম, কিন্তু এখন তো সময় পাই না। তবে ভবিষ্যতে লেখালেখি করার ইচ্ছা আছে। এবং লেখালেখি, শোনো, এইগুলো তো তোমার একটা মানুষের তো আমার ডাক্তার আমার একটা প্রফেশন, আমার প্রফেশন বাদেও তোমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার একটা মনস্তাত্ত্বিক জগৎ আছে। ওই জগতের জন্য তোমার কারো ঘুরতে ভালো লাগে, কারোর বই পড়তে ভালো লাগে। হ্যাঁ, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। হ্যাঁ, তবে আমার এগুলোর প্রতি তুলনামূলক আগ্রহ কম। হ্যাঁ, আপনার বললেন যে আপনার উপন্যাস আছে, হ্যাঁ হ্যাঁ, নাম কি? উপন্যাসের নাম হচ্ছে অজানা সমুদ্রে যাত্রা। তবে এটা মানে প্রকাশিত কোনো কিছু না, মানে আর কি যদি ভবিষ্যতে কোনো রকম ওই রকম অপরচুনিটি হয়, সুযোগ পাই, তবে অবশ্যই। এটা আমার ক্লাস 9-এ লেখা, বুঝছো। আমি আগে থেকে লেখালেখি করতাম। আমার বেশ কয়েকটা কবিতা প্রকাশিত হয়েছে আমাদের কলেজের যে তোমার হচ্ছে ম্যাগাজিন আছে, এগুলাতে প্রকাশিত হয়েছে, আরো বেশ কয়েকটা প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, এই আর কি। আচ্ছা, আমরা যদি উপন্যাসটার প্লট সম্পর্কে জানতে চাই, 9-এ লিখছিলেন, অবশ্যই তো কোনো না কোনো একটা রিজন ছিল। এখন 9-10-এ মনে করো যে হচ্ছে 9-10-এ মানুষ কি চাই? একটা অ্যাডভেঞ্চার চাই। হ্যাঁ, তো ওই সময় উপন্যাসের প্লটটা এরকম যে 3জন বন্ধু আছে, ওরা খুব ক্লোজ বন্ধু। তো ওরা ক্লোজ বন্ধু, ওরা মিশরে ঘুরতে যায়। হ্যাঁ, তো মিশরে ঘুরতে গিয়ে ওরা পিরামিডে যখন তোমার এক্সপ্লোরেশন করে, তখন ওই সময় একটা আজব একটা আংটি পায়। এবং ওই আংটিতে টাচ করা মাত্র সবাই মিলে একটা অজানা সমুদ্রে চলে যায়। তারপরে ওই সমুদ্রকে ওরা ওভারকাম করে কিভাবে ব্যাক করে, আবার পূর্বের অবস্থানে মিশরে ফিরে এসে আবার পূর্বে বাংলাদেশে ফিরে আসে। এবং ওইটা একটা আজব আংটি, এবং এটাকে কেন্দ্র করে আর কি বেশ মজার আর কি ছোট মানুষদের জন্য। আচ্ছা, ডক্টর নার্স মানে ইন্টারনাল একটা কনফ্লিক্ট আছে, তো এই সম্পর্কে যদি কিছু বলতেন যে আসলে কতটুকু এটা সত্য বা কেমন কি? আচ্ছা, এখন মনে করো হসপিটাল একটা টিম অ্যাপ্রোচ। হ্যাঁ, এখানে তুমি একা একা সবকিছু করতে পারবা না। মানে তুমি যদি অনেক কিছু পারো, হ্যাঁ, তুমি একা একা সবকিছু করতে পারবা না। একটা পেশেন্ট আসবে, ওর ক্যানুলা করা লাগবে, ওকে আমরা যে ওষুধগুলো দেই এই ওষুধগুলো বুঝাই দেওয়ার জন্য একজন লাগবে, ওষুধগুলো দিতে হবে টাইমলি। হ্যাঁ, এবং শুধুমাত্র এটা না, তুমি দেখো এখানে এই টিমের ভিতরে অনেকজন আছে, ডক্টর আছে, নার্স আছে, আমাদের বিভিন্ন মামা খালা যারা থাকে, হ্যাঁ, রুম পরিষ্কার করে, সুইপার থেকে শুরু করে সবাই একটা টিম। এবং এই টিমকে যেহেতু ডাক্তাররা লিড দেয়, আমার মনে হয় ডাক্তারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সবার সাথে মিলেমিশে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করা। হ্যাঁ, এখানে দেখো কেউ কিন্তু কারো কর্মচারী না, এখানে সবাই এক একটা পার্ট। এবং সবাই যদি এই পার্টগুলা মানে নিজের দায়িত্বগুলাকে মানে সুন্দরভাবে পালন করে, তাহলে মনে করো এই পার্টটা মানে সুপ্রিম ভাবে পরিচালিত হবে। এবং আলটিমেট একটা আমাদের যে টার্গেট থাকে,
যে একটা ভালো সেবা, এই সেবাটা আমরা পাবো। আমার মনে হয় যে আসলে তবে আমি যেখানে কাজ করি এইরকম কিন্তু নাই, এবং আমি পার্সোনালি চেষ্টা করি আমি নিজে থেকে যে সবাই কেমন আছেন, একদম সে আমাদের মেডিকেলের একদম সুপার থেকে শুরু হোক, নার্স শুরু হোক, সিনিয়র যেই হোক না কেন, আমি সবাইকে সালাম দিই, সালাম দিয়ে তাদের সাথে কথা বলি, এবং আলটিমেটলি দেখা যায় যে আমার একটু আন্তরিকতা তাদেরকে আমার প্রতি অনেকই করে দেয়, এবং এইটার মাধ্যমে একটা সুন্দর টিমওয়ার্ক হয়, এবং টিমওয়ার্ক হলে রোগীদের আউটকাম অনেক ভালো হয়। হ্যাঁ, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সবার সাথে মিলেমিশে থাকা, এটা তো শুধুমাত্র এই প্রফেশনে না, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, এটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার মনে হয় যে এটা একটু মেনটেন করলে সবার, এবং এখানে সবাইকেই এটা করতে হবে, যারা মনে করো যে আমি শুধু চেষ্টা করলাম এমন না, সবাই যদি চাই যে হ্যাঁ আমি ভালো সেবা দিব, আমার জায়গা থেকে আমার কাজটা পারফেক্টলি করবো, তাহলে দেখবো অটোমেটিক্যালি একটা, এবং এই জন্যই মনে করো যারা কাজ করবো তাদের নিজেদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তাদের নিজেদের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ কোয়ালিটি যদি রিলেশনশিপ থাকে, তাহলে মনে করো যে এটা সম্ভব। হ্যাঁ, আসলে আমাদের দেশে তো অনেক সমস্যা আছে, এটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে আশা করা যায় ইনশাল্লাহ, আমরা যদি প্রপারলি করতে পারি ভালো একটা আউটকাম আশা করা যায়। বর্তমানে রাসেল ভাইপার নিয়ে মানুষ অনেক হাইপার, তো এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, রাসেল ভাই, প্রথম কথা যে এটা একটা আতঙ্কের বিষয় যে হুট করে বেড়ে গেছে। হ্যাঁ, তবে রাসেল ভাইপার এটা আমাদের স্বজাতীয় সাপ, মানে আমাদের ভারতীয় উপমহাদেশেরই সাপ, এটা এমন না যে আমেরিকার সাপ বাংলাদেশে আসছে, এটা আমাদের উপমহাদেশে আরো অনেক আগে থেকে ছিল। হ্যাঁ, তো এই সাপটা নিয়ে হাইপার হওয়ার কিছু নাই। আমাদের যে সাপের ওষুধ অ্যান্টিভেনম, হ্যাঁ, যে অ্যান্টিভেনমটা আমরা বলি না, কাশি হলে একটা ওষুধ আছে, জ্বর হলে একটা ওষুধ আছে, তেমনি সাপে কামড়াইলে এটা যদি বিষধ সাপ হয় এটার ওষুধ আছে, ওটাকে আমরা বলি অ্যান্টিভেনম। এই রাসেল ভাইপারের বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিভেনম আমাদের দেশে আছে, তাহলে এটা নিয়ে তো ভয়ের কিছু নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সাপে কামড়ানোটা এটা কিন্তু এত ইজি না, যদি কামড়ায় ফেলে ওটার জন্য ওষুধ আছে, এবং সাপে কামড়াইলে প্রাইমারি কি ম্যানেজমেন্ট করা যেতে পারে এটা নিয়ে সুন্দর আমি একটা ভিডিও দিছি। হ্যাঁ, ওইটা আপনারা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটা নিয়ে কার্যকরী ওষুধ আছে। তবে একটা কথা, যে ওষুধের কার্যকরিতা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে, এটার একটা কারণ আছে, কারণ আমাদের যে অ্যান্টিভেনমটা এটা কিন্তু ভারত থেকে আসে, এবং ভারতের রাসেল ভাইপার এবং বাংলাদেশের রাসেল ভাইপার ভাই ভাই, তবে ভারত আর বাংলাদেশের মানুষের ভিতরে একটু পার্থক্য আছে না, ওদেরও একটু পার্থক্য আছে, বিশ্বের একটু পার্থক্য আছে, তবে কার্যকারী। হ্যাঁ, কাজ করবে না এমন না, এটা নিয়ে এত ভয়ের কিছু নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যান্টিভেনমের দাম কিন্তু অনেক, 10টা ভায়াল লাগে, একটা ভায়ালের দাম প্রায় 1000 থেকে 1200 টাকা, তো মোটামুটি 1000 টাকা করে ধরলেও 10টার দাম প্রায় 10,000 টাকা। তবে বাংলাদেশ সরকার এটা পুরো বিনামূল্যে প্রত্যেকটা যে আমাদের জেলা সদর হসপিটাল আছে, মেডিকেল কলেজ হসপিটাল, এগুলোতে কিন্তু পাওয়া যায়, একদম বিনামূল্যে পাওয়া যায়, তো মানে ভয়ের কিছু নেই। হ্যাঁ, হাইপার হওয়ার কিছু নাই, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, মানে আপনার যদি সুযোগ থাকতো তাহলে মেডিকেলের কোন জিনিসটা আপনি চেঞ্জ করতেন? আচ্ছা, মেডিকেলের আসলে এখনো তো মনে করো সাধারণ মানুষদের একটা মানে অভিযোগ থাকে যে সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায় না, বা এরকম আরো বিভিন্ন ধরনের কথা থাকে। আচ্ছা, এখন মনে করো যে সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না, এটা কিন্তু অনেক ভুল কথা। তুমি দেখো আমার পেজে যারা ভিডিও দেয়, আমার পেজে আমি যাদের ভিডিও দিই, এবং প্রত্যেকটা রোগীর সাথে আমি সেম ভাবে কথা বলা, সেম ভাবে, এবং রোগীর আল্লাহর রহমতে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমার এই বয়সে মনে করো রোগীর আমার বাসার জন্য খাবার, লিচু, হ্যাঁ, সবকিছু, মানে সবকিছু আল্লাহর রহমতে, এটা একটা ভালোবাসা না? অবশ্যই, এই ভালোবাসাটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, তবে আমার মনে হয় যে সরকারি হসপিটালের সবচেয়ে ভোগান্তিটা কোথায় জানো? একটা রোগী মনে করো হসপিটাল তো অনেক দূরে, একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসতেছে, তার প্রথম হ্যাজার্ড হচ্ছে যে সে প্রাইমারি যে ম্যানেজমেন্ট এটা পাচ্ছে না, দ্বিতীয় হ্যাজার্ড হচ্ছে যে তার যে ট্রান্সপোর্ট, একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করতেই তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে রোগী খারাপ হয়ে যাচ্ছে। তো এরপরে মনে করো সরকারি হসপিটালে আসছে, সে জীবনে সরকারি হসপিটালে আসেই নাই, কোথায় যে ইমার্জেন্সি থেকে টিকিট কাটবে, ইমার্জেন্সি থেকে টিকিট কেটে কোন ওয়ার্ড কোথায়, হসপিটাল এত কমপ্লিকেটেড জায়গা, এত বড় জায়গা, আমার নিজেরই চিনতে 3-4 বছর লাগছে, মানে এইখানে এই জিনিসটা আছে, তাহলে একটা রোগী কিভাবে পারবে? তো মনে করো আমার কাছে মনে হয় এইটা সবচেয়ে ভোগান্তি, এবং ডাক্তার পর্যন্ত আসতে আসতে একটা রোগীর মনে করো অনেক সময় ব্যয় হয়ে যায়। আর আমাদের সরকারি হসপিটালের অধিকাংশ রোগী, আমি অধিকাংশ রোগীর কথা বলছি, অনেক গরিব রোগী, তারা খুবই অসহায়। হ্যাঁ, এবং এই অসহায় মানুষগুলা তোমার পড়াশোনা খুব কম করছে, এরা আসলেই বুঝে না। এবং আমার কাছে মনে হয় যে সরকার যদি এইরকম ব্যবস্থা করে যে এই পরিমাণে জনবল থাকবে যে তারা যাতে রোগীদেরকে ঠিক জায়গা মতো খুব আর্লি পৌঁছাই দেয়। রোগীরা শুধু একটা জিনিস চাই যে ডাক্তারকে চাই, তারা ডাক্তারকে পেয়ে গেলেই ডাক্তার যদি তাদের সাথে একটু ভালো করে কথা বলে, রোগীর আর কোনো কমপ্লেন থাকবে না। তারা যদি কাউন্সিলিংটা করে দিতে পারে, তাহলে এই যে মাঝখানে যে কমিউনিকেশন গ্যাপ, আমি চেষ্টা করব যে আমি যেখানে কাজ করব এই গ্যাপটা যাতে না রাখতে, এবং রোগী সরাসরি যাতে পেতে পারে। হ্যাঁ, আমি তোমরা দেখো, খেয়াল করে যে আমার অনেক চেষ্টা করি যে আমি সরাসরি রোগীদের সাথে কথা কমিউনিকেট করতে, তাহলে মনে করো এই প্রবলেমটা হয় না। হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয় আর কি চেঞ্জ করা উচিত, বা সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যদি সম্ভব হয় আর কি। জি, আচ্ছা, আমাদের ইন্টারভিউর আমরা শেষ পর্যায়ে এসে গেছি, তো এখন আমাদের বিদায় নেওয়ার পালা। ভাইয়া, সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।
সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে আমরা যতটুকু পারি, হ্যাঁ, যে যেই প্রফেশনেরই হোক তার সেই প্রফেশন থেকে মানুষের উদ্দেশ্যে কাজ করার। আমি এমনও দেখছি আমার লাইফে যে তোমার মনে করো যে ভালো কাজগুলো মানে অটোমেটিক্যালি কিভাবে স্প্রিড হয়। যেমন একটা রোগী আমার কাছে চাঁদপুর থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে, সে দিনাজপুরের কিছু চিনে না, হ্যাঁ, সে কি পাইছে, দিনাজপুরে একটা ভাইকে পাইছে। তারপর ওই ভাই, ওর কিন্তু নিজের ব্যবসা আছে, হ্যাঁ, ওই ভাইও আমাকে দেখাইতে আসছিল। তো দুইজনের যখন দেখানো হয়ে গেছে, ও কিছু চিনে না, ওকে দিনাজপুরে কোথায় নিয়ে যাবে, কিভাবে খাবে, সে ওকে আমি দেখে দিছি, ওষুধ লিখে দিছি। দেখানোর পরে তোমার হচ্ছে কিভাবে বাস পর্যন্ত তুলে দেয়া, এই সব কিছু। মনে করো যে সবাই যার যার জায়গা থেকে আমরা যদি একটু কাজ করি মানুষের জন্য। তারপর আমি এমনও রোগী দেখছি যে বগুড়া থেকে একটা রোগী আমাকে না বলে চলে আসছে। ও এসে তোমার হচ্ছে আমাদের এই যে ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিনাজপুরে, ওখানে এসে আসছে। ওখানে একটা কম্পিউটার দোকানদার, ওদের কিন্তু প্রচুর কাজ থাকে, এই মানুষ এটা করে, ওইটা ফটোকপি থেকে শুরু করে, ও ওর দোকান বন্ধ করে ও আমার কাছে দিয়ে গেছে। মানে মানুষ যখন বুঝতে পারে যে একটা মানুষ একটা বিপদে পড়ছে বা একটা ভালো কাজ করতে চাই, মানুষ কিন্তু মন থেকে হেল্প করার চেষ্টা করে। হ্যাঁ, আমার মনে হয় আমরা সবাই যার যার জায়গা থেকে যদি একটু চেষ্টা করি। আসলে শোনো, আমরা তো মানুষ, আমাদের ভুল ভ্রান্তি থাকবে, আমাদের সবসময় মন মেজাজও ভালো থাকবে না। তারপরে আমরা যতটুকু পারি মানে মন থেকে যদি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, বিভিন্ন সময় বিভিন্ন রকম সমালোচনা হবে, সবকিছু ঊর্ধ্বে যদি আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, আলটিমেটলি দেখবা মানুষ ভালোবাসবে। এবং এই মানুষের এই ভালোবাসার দোয়াটা অন্য কোনো ভাবে পাওয়া যাবে না, যেটা আমি অলরেডি ফিল করতে পারি। হ্যাঁ, মানুষের এই ভালোবাসা, এটা মানে অমূল্য সম্পদ, এটা বুঝছো। এবং আমি বলতেছি না যে একদিন আমি এক রোগীর সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে কি হয়েছে যে কুকুরের গায়ের উপরে আমার পা চলে গেছে। তুমি বুঝতে পারতেছো, কুকুর দূর থেকে দেখলেই ঘেউ ঘেউ করে, আর আমি রানিং, আমার পা কুকুরের উপর চলে গেছে। আমি একটা পেশেন্টের সাথে কথা বলছিলাম একদম বিনা মানে কোনো রকম কোনো ছাড়া, যে রোগীর সমস্যা আমি কথা বলছি, অন্ধকার ছিল, ওই কুকুর আমাকে কামড় পর্যন্ত দেয়নি। সেই দিন থেকে আমি বুঝতে পারি যে হ্যাঁ, এখানে কিছু একটা আছে, অবশ্যই। এবং ওই জিনিসটা মেনটেন করতে হবে। আমার জন্য দোয়া করবা, আমি যাতে মানুষের জন্য কাজ করতে পারি, এবং খুব চেষ্টা করতেছি। হ্যাঁ, যে আমার অনেক লিমিটেশনস আছে, হ্যাঁ, যে এই লিমিটেশনস গুলো রেখে যাতে মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের জন্য যাতে কিচ্ছু করতে পারি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যে আমার ফ্যামিলিতে যে ভোগান্তি, ওই ভোগান্তি যাতে কমায় আনতে পারি, এটা মানে মনের অনেক ইচ্ছা। তোমাদের সবাই দোয়া করবো আমার জন্য মন থেকে, ইনশাল্লাহ। আর তুমি ছোট ভাই, তুমি করে বললাম, আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা করে, কথা বলে, তোমাদের সবাই যারা আসছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।